হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুমন্ত্র WBCS। আমি তোমাদের চিন্ময় স্যার। চলছে আমার পলিটির ঝুঁকেগা নেই সিরিজ। ঠিক আছে, দেখো এখানে আমি লক্ষ্মীকান্তের উপর ভিত্তি করে বিভিন্ন পরীক্ষা লাইক WBCS, SSC, NTPC, CDS, NDA, UPSC সমস্ত পরীক্ষায় যে ইন্ডিয়ান পলিটির যে কোশ্চেনগুলো যেগুলো অলরেডি প্রিভিয়াস ইয়ারে এসছে, তো সেইগুলো দিয়ে আমি চ্যাপ্টার ওয়াইজ ভিডিও সিরিজ করছি, যেগুলো তোমাদের অনেকেরই ভালো লেগেছে, তোমরা আমাকে কমেন্ট করছো, আমার ভালো লাগছে। তো আজকে আমরা শুরু করছি ফান্ডামেন্টাল রাইটের উপরে। আমি 100খানা MCQ রেখেছি, টপ কোয়ালিটির 100খানা MCQ রেখেছি, যেগুলো বেসড অন ফান্ডামেন্টাল রাইটস। অলরেডি আমার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মেকিং অফ দ্য কনস্টিটিউশন, স্যালিয়েন্ট ফিচার, প্রিঅ্যাম্বেল, ইউনিয়ন টেরিটরি, সিটিজেনশিপ, এগুলো আমার কভার হয়ে গেছে। ঠিক আছে, তো তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি, প্লিজ তোমরা একটুখানি ওই ভিডিওগুলো একটুখানি তোমরা দেখে নিও, তাতে কি হবে, তোমাদের একটুখানি সুবিধেই হবে। ঠিক আছে, তো চলো আজকের আমরা শুরু করছি ফান্ডামেন্টাল রাইটের উপরে বেশ কিছু MCQ দিয়ে। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ ফান্ডামেন্টাল রাইট। তো বলছে কোনটা একটা ফান্ডামেন্টাল রাইট নয়, সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, দেখো রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন আছে, আর্টিকেল 23 অ্যান্ড 24-এ আছে। 23, 24 এটা হবে অবভিয়াসলি। ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, এটা একটা DPSP। হ্যাঁ, এটা একটা DPSP। আচ্ছা, ইকুয়ালিটি বিফোর ল আর্টিকেল 14-এ আছে। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান আর্টিকেল 25 থেকে 28 পর্যন্ত আছে। WBCS এর মেন্স 2014-এ আমরা দ্য রাইট টু কনস্টিটিউশন রেমেডি ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ প্রোভাইডেড ফর আন্ডার। তো বলছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি, যেটা আমাদের ভারতের সংবিধানে যেটা আছে, তো সেটা আমরা কত নম্বর আর্টিকেলে এটা আমরা দিয়েছি। ঠিক আছে, তো দেখো এই কোশ্চেনটা অলরেডি 2014 সালের মেন্সে আসা কোশ্চেন। ঠিক আছে, তো দেখো তোমরা জানো যে এটা আছে আর্টিকেল 32-তে। ওকে, এবারে দেখো এটা করতে পারে কে? অ্যাকর্ডিং টু আর্টিকেল 32 এই কাজটি করতে পারে সুপ্রিম কোর্ট। যদি হাইকোর্ট করতো তাহলে আর্টিকেল 226। ওকে, আর্টিকেল 19-এ তোমরা জানো 6 টাইপ অফ ফ্রিডম আছে। আর্টিকেল 15-এ জানো দ্য স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট দ্য সিটিজেন্স অনলি অন দ্য বেসিস অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স এবং প্লেস অফ বার্থ। তো এইগুলো দিয়ে স্টেট কাউকে ডিসক্রিমিনেট করবে না, সেটা আছে। ঠিক আছে, আর আর্টিকেল 39-এ তোমরা জানো যে সার্টেন প্রিন্সিপাল ফলোড বাই স্টেট, সেইগুলো এখানে আছে। তো চলো নেক্সট কোশ্চেনে যাই। রাইট টু প্রপার্টি ইজ আ, তো রাইট টু প্রপার্টি কীরকম টাইপের রাইট? দেখো একটা সময় ছিল বিফোর 1978। ঠিক আছে, বিফোর 1978 মানে বিফোর 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা হয়েছিল 1978-এ। তো দেখবো যে তখন এই রাইট টু প্রপার্টি এটা একটা ফান্ডামেন্টাল রাইট ছিল আন্ডার আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ F এবং আর্টিকেল 31। আজকে যদি আমরা দেখি তাহলে দেখবো যে আফটার 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তারপর দেখবো কি যে না এই রাইট টু প্রপার্টি সেটা আমরা ফান্ডামেন্টাল রাইট থেকে আমরা সরিয়ে দিয়েছি। ঠিক আছে, তো রাইট নাও যদি আমরা দেখি তো ইটস আ লিগাল রাইট। ঠিক আছে, আর্টিকেল 300A-তে আমরা দেখতে পারবো পার্ট 12-এ ইটস আ লিগাল রাইট। ওকে, তো চলো নেক্সট কোশ্চেনে যাই। এগুলো প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। যে ইনফরমেশানগুলো দিচ্ছি সবকটা আমি MCQ ফর্মে দিইনি, যে ইনফরমেশানগুলো আমি দিচ্ছি সেগুলোও কিন্তু তোমরা মাথায় রাখবে। ঠিক আছে, তো ইন্ডিয়ান পলিটির ফান্ডামেন্টাল রাইট থেকে যাই কোশ্চেন আসুক, সব কোশ্চেন কিন্তু তোমরা আনসার করতে পারবে। ঠিক আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। 4টে পার্টে আমি এই ভিডিওটা দেবো। ঠিক আছে, 25টা করে টপ 100খানা কোশ্চেন থাকবে আমার এখানে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। চুজ দ্য ফলোয়িং রিটস দ্যাট ক্যান বি ইস্যুড এগেনস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিস। ঠিক আছে, তো রিট কাকে বলে তোমরা জানো? ফান্ডামেন্টাল রাইটগুলোকে প্রোটেক্ট করার জন্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, হ্যাঁ, এবং হাইকোর্টসগুলো যেগুলো ইস্যু করে তাকে আমরা রিট বলি। ঠিক আছে, যদি সুপ্রিম কোর্ট জারি করে তাহলে আর্টিকেল 32-তে আছে, হাইকোর্টস করলে আর্টিকেল 226 অলরেডি আমি বলেছি। আর এরকম রিট যেগুলো কিনা 5খানা রিট আছে তোমরা জানো, হ্যাভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সাথিওরারি এবং কোয়ারেন্টো। এই যে রিটগুলো যেগুলো আছে না, তাদের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ বডির এগেনস্টে জারি করা যায় এরকম 2খানা রিট আছে। একটা হচ্ছে সাথিওরারি আর একটা হচ্ছে ম্যান্ডামাস। ঠিক আছে, এই রিটগুলোর কনসেপ্ট একটু ওয়াইডার কনসেপ্ট, সেপারেট। তোমাদের যদি মনে হয় যে রিট রিলেটেড কোনো ভিডিও লাগবে আমাকে কমেন্ট করো, আমি ডিটেলসে পড়িয়ে দেবো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। হুইচ অফ দ্য ফলোয়িং রিট ইজ আ বুলওয়ার্ক অফ পার্সোনাল ফ্রিডম। তো বলছে কোন রিটটাকে বলা হয় পার্সোনাল ফ্রিডমকে প্রোটেক্ট করে, কোন রিটটা? ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে হ্যাভিয়াস কর্পাস। ওকে, হ্যাভিয়াস কর্পাসের যদি আমি ইংরেজি তর্জমা করি, তার মানে দাঁড়ায় হচ্ছে টু হ্যাভ দ্য বডি। ঠিক আছে, যখন কাউকে গ্রেপ্তার করা হয় তাকে উইদিন 24 আওয়ার্স, ঠিক আছে, তাহলে তাকে কি হতো, কোনো একটা ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে পেশ করতে হয়।
এক্সক্লুডিং জার্নি টাইম। তো এই একটু প্রোটেক্টার অফ দ্য পার্সোনাল ফ্রিডম বলা হয় কাকে, না হ্যাভিয়াস কর্পাসকে বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। হুইচ অ্যামং দ্য ফলোয়িং আর্টিকেলস রিলেটিং টু ফান্ডামেন্টাল রাইটস ক্যানট বি সাসপেন্ডেড ডিউরিং দ্য এমার্জেন্সি আন্ডার আর্টিকেল 359 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? অ্যাকচুয়ালি সাসপেন্ডেড কথাটা বলাটা ঠিক হয়নি, বলা উচিত ছিল এনফোর্সমেন্ট সাসপেন্ডেড। ঠিক আছে, দেখো আর্টিকেল 359 তোমরা জানো, আমাদের যখন ন্যাশনাল এমার্জেন্সি যখন জারি হয়, তোমরা চাইলে এমার্জেন্সি রিলেটেড আমার একটা ভিডিও আছে, তোমরা একটু দেখে নিতে পারো, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, একমাত্র একটা আর্টিকেল সাসপেন্ড হয় আন্ডার আর্টিকেল 358, যেটা অটোমেটিক্যালি হয়, সেটা হচ্ছে আর্টিকেল 19। আর আর্টিকেল 359 দিয়ে তাদের এনফোর্সমেন্ট সাসপেন্ড করতে পারে, কে করতে পারে? প্রেসিডেন্ট করতে পারে, কিন্তু 20 এবং 21 ছাড়া। ঠিক আছে, আর্টিকেল 20 এবং আর্টিকেল 21 ছাড়া। এবং এই সাসপেনশনটা করতে পারে কে? এই এনফোর্সমেন্টগুলোকে সাসপেন্ড করতে পারে প্রেসিডেন্ট। ঠিক আছে, প্রেসিডেন্ট করতে পারে, মাথায় রেখো, ভেরি মাচ ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেনে যাই। চুজ দ্য আর্টিকেল ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্যাট এনভিসেস ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন আপ টু দ্য এজ অফ 14 ইয়ার্স। ঠিক আছে, 14 বছর বয়স পর্যন্ত শিশুদের আমরা তাদেরকে ফ্রি এবং কম্পালসারি এডুকেশান দেবো। ইনিশিয়ালি ছিল না, এটা পরে আমরা অ্যাড করেছি থ্রু 86th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2002 সালে। ঠিক আছে, এবং তোমরা জানো এর জন্য একটা আর্টিকেল আমরা কনস্টিটিউশনে অ্যাড করেছিলাম আন্ডার ফান্ডামেন্টাল রাইট, সেটা হচ্ছে আর্টিকেল 21A। ঠিক আছে, এবং বিশ্বাস করো এই যে প্রভিশনটা, যেটা অরিজিনালি আর্টিকেল 45-এর প্রভিশন ছিল, এবং যখন 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হলো, তখন আর্টিকেল 45-এর যে প্রভিশনটা, সেটা আমরা কাট করে ফান্ডামেন্টাল রাইটে নিয়ে গেলাম, এবং আর্টিকেল 45-এ আমরা একটা নতুন কথা অ্যাড করলাম আর কি, এই সেম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়ে। সেখানে দিলাম 0 থেকে 6 ইয়ার্স এজ পর্যন্ত শিশুদের আমরা সেখানে এডুকেশনের ব্যবস্থা করব। ঠিক আছে, সেটা কিন্তু ডিপিএসপির পার্ট। আর একটা কথা, তার সাথে সাথে 6 থেকে 14 বছর বয়স্ক শিশুদের তাদেরকে যে এলিমেন্টারি এডুকেশান দেওয়া হবে, এটা যেমন অ্যাড করেছি 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে, প্যারালালি আমরা এটাও করলাম যে ইটস আ ডিউটি অফ দ্য প্যারেন্ট যে তাদের সন্তান সন্ততিদেরকে যেন তারা স্কুলে পাঠায়। তো এটা 11th ডিউটি হিসাবেও কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিতে অ্যাড হয়েছিল। তো এটাও কিন্তু মাথায় রাখো, ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। বলছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গ্যারেন্টিজ দ্যাট অল সিটিজেন্স উইল বি ইকুয়াল বিফোর ল বাই হুইচ আর্টিকেল? তো তোমরা জানো আর্টিকেল 14 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে আছে ইকুয়ালিটি বিফোর ল, এবং কি আছে? ইকুয়াল প্রোটেকশন অফ লজ। এই কনসেপ্টটা হচ্ছে নেগেটিভ কনসেপ্ট, এটা আমরা নিয়েছি ইউকে থেকে। এটা একটা পজিটিভ কনসেপ্ট, এটা আমরা নিয়েছি ইউএসএ থেকে। ঠিক আছে, এবং ওভারঅল আর্টিকেল 14 যদি বলে, এটাকে আমরা দেবো কি রুল অফ ল এর কনসেপ্ট। তো এভি ডাইসি বলে একজন রিনাউন জুরিস্ট, ঠিক আছে, তো তিনি কিন্তু এই কনসেপ্টটা দিয়েছিলেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। নেম দ্য রিট ইস্যুড বাই আ সুপিরিয়র কোর্ট টু আ লোয়ার কোর্ট অর আ ট্রিব্যুনাল ফরবিডিং ইট টু পারফর্ম অ্যাক্ট আউটসাইড ইজ জুরিডিকশন। ঠিক আছে, তো দেখো আমি 5খানা রিট ইন এ নাটসেলে আমি ছোট্ট করে বলে দিই, আনসার তোমরা বুঝতে পেরে যাবে। প্রথমে আসো হ্যাভিয়াস কর্পাস। হ্যাভিয়াস কর্পাস আমি অলরেডি বলে দিচ্ছি, টু হ্যাভ দ্য বডি। ম্যান্ডামাস মানে কি? ম্যান্ডামাস মানে হচ্ছে উই কমেন্ড। ঠিক আছে, কোনো রকম কোনো কাজকর্ম করছে না, তাকে আমরা বলছি তোমরা কাজকর্ম করো। এবারে প্রহিবিশন মানে কি? প্রহিবিশন মানে হচ্ছে টু ফরবিড। ঠিক আছে, টু ফরবিড, দেখো এই যে ফরবিডিং, তাহলে বুঝতেই পারছো আনসার কী হবে? বি হবে। প্রহিবিশন ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, এবারে প্রহিবিশন যদি জারি হয় তাহলে অটোমেটিক্যালি সার্টিউরারি জারি হবে। সার্টিউরারি মানে হচ্ছে টু বি সার্টিফাইড। ঠিক আছে, আর লাস্ট হচ্ছে কি? কোয়া ওয়ারেন্টো, মানে হচ্ছে ইন হুইচ অথরিটি, কোন অধিকারে তুমি এই পোস্ট হোল্ড করছো। ঠিক আছে, তো এই 5টা রিট এইটুকুনি মাথায় রেখো, যথেষ্ট। হ্যাঁ, ঘুরিয়ে ফিরিয়ে এই কোশ্চেনগুলোই মোটামুটি পরীক্ষায় আসে। চলো নেক্সট কোশ্চেনে যাই। আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ইজ প্রোটেকশন অ্যান্ড ইন্টারেস্ট অফ মাইনরিটিজ এনভিসেক্ট? ঠিক আছে, তো বলছে যে তোমরা জানো আর্টিকেল 29 এবং আর্টিকেল 30-তে কী আছে? প্রোটেকশন অফ মাইনরিটি আছে। সেখানে দুরকম টাইপের মাইনরিটির কথা সেখানে বলা হয়েছে, একটা হচ্ছে রিলিজিয়াস মাইনরিটি আর একটা হচ্ছে লিঙ্গুইস্টিক মাইনরিটি। ঠিক আছে, কি বললাম? একটা রিলিজিয়াস মাইনরিটি আর একটা হচ্ছে লিঙ্গুইস্টিক মাইনরিটি। ঠিক আছে, মাথায় রেখো। তাহলে দেখো আর্টিকেল 29 না 30 বললাম, তো এখানে অপশানে আছে আর্টিকেল 29। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। দ্য আনটাচেবল ল ওয়াজ এনেক্টেড ইন? ঠিক আছে, এই আনটাচেবিলিটির কথা আছে আর্টিকেল 17-এ। মজার কথা কি জানো? তো এটা সংবিধানে বলেছে
যে এই আনটাচেবিলিটিগুলো যেগুলো আছে সেইগুলোকে যদি আমি এনফোর্স করতে চাই, আনটাচেবিলিটি রিলেটেড কিছু, তো তার জন্য ল বানাতে হবে, এবং ল বানাতে পারে ওয়ান অ্যান্ড অনলি পার্লামেন্ট, বুঝতে পারলে? এবং পার্লামেন্ট ল বানিয়েছে, ঠিক আছে, টু এই আনটাচেবিলিটিগুলোকে অ্যাবলিশ করার জন্য, ঠিক আছে। এবং সেটা যে লটা বানিয়েছিল প্রথম 1955-এ, 1955 সালে, ঠিক আছে, মাথায় রেখো। চলো ইম্পর্টেন্ট 2016 সালের মেন্সে আসা কিন্তু কোশ্চেন। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্টস sought to overcome the restrictions on the power of the parliament to amend the fundamental right, ঠিক আছে। তো জানতে চেয়েছে যে কোন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে আমরা এটা করেছিলাম, যে পার্লামেন্টকে যে রেস্ট্রিকশন দিয়েছিল টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন স্পেশালি ফান্ডামেন্টাল রাইট, সেটা আমরা ওভারকাম করলাম। তোমরা জানো গোলকনাথ কেস হয়েছিল 1967-এ, তো সেখানে কিন্তু এই ভার্ডিক্টটা সুপ্রিম কোর্ট দিয়েছিল যে পার্লামেন্ট কি করতে পারে না, ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ড করতে পারে না। তার এগেনস্টে একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল, দ্যাট ইজ 24th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সালটা হচ্ছে 1971, ঠিক আছে। কি বলা হলো, যে পার্লামেন্ট যদি চায়, সে চাইলে যা খুশি অ্যামেন্ড করতে পারে ইনক্লুডিং ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে। ভেরি মাচ ইম্পর্টেন্ট, মাথায় রাখো, খুবই ইম্পর্টেন্ট। আর 25th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তুমি যদি দেখো, তাহলে সেখানে দেখতে পাবে যে ডিপিএসপির 39-এর বি এবং সিকে ইমপ্লিমেন্ট করার জন্য যদি আর্টিকেল 14, আর্টিকেল 19, ইভেন আর্টিকেল 31 যদি ভায়োলেট হয়, ইউ ক্যানট মুভ কোর্ট, ঠিক আছে। তো মাথায় রেখো, খুব 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 ইম্পর্টেন্ট। চলো, দ্য রিট অফ প্রহিবিশন ইস্যুড বাই সুপ্রিম কোর্ট অর হাই কোর্ট ইজ ইস্যুড এগেনস্ট। তো বলছে প্রহিবিশন যে রিটটা যেটা বললাম, প্রহিবিশন মানে কি, টু ফরবিট, তাই না, বললাম অলরেডি। তো এটা কার বিরুদ্ধে জারি করা, দেখো এটা জারি করা যায় জুডিশিয়াল এবং কোয়াসি জুডিশিয়াল অথরিটির উপরে, ঠিক আছে, জুডিশিয়াল এবং কোয়াসি জুডিশিয়াল অথরিটিস, মাথায় রেখো, খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেনে যাই। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিটস ইজ ইস্যুড বাই এ হায়ার কোর্ট asking the lower court to send the record of a particular case to it on the ground that it is not competent to decide the case। বলেছে যে কখন বলবে একটা সুপিরিয়র কোর্ট একটা ইনফিরিয়র কোর্টকে বলবে, ঠিক আছে, এটা তোমার এখতিয়ারের মামলা নয়, ঠিক আছে, তুমি যা করেছো এটা তুমি আমার কাছে পাঠিয়ে দাও। তাহলে কী হয় বলো, এটা যখন বললো, এটাকে বলা হয় সার্টিওরারি, টু বি সার্টিফাইড, ঠিক আছে, এটাকে কি বলা হয়, সার্টিওরারি বলা হয়, টু বি সার্টিফাইড। আমি অলরেডি তোমাদের সঙ্গে ডিসকাস করলাম, ঠিক আছে। পরীক্ষায় এইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসে, দেখো 2016 সালে মেন্সেও কোশ্চেনটা এসেছিল। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট, বলছে কোনটা ঠিক আছে। দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য ইন্ডিয়ান সিটিজেন্স ক্যানট বি সাসপেন্ডেড আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। দেখো এই কথাটা একদমই ভুল, যে ফান্ডামেন্টাল রাইটকে নাকি সাসপেন্ড করা যায় না, তা তো নয়। আমরা তো দেখি ফান্ডামেন্টাল রাইট ক্যান বি সাসপেন্ডেড ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি, তাই না। যদি কোনো একটা জায়গায় মার্শাল ল যদি চলে, তাহলেও দেখি যে সেখানে ফান্ডামেন্টাল রাইট আমরা সাসপেন্ড করতে পারি, আছে না, আর্টিকেল 34 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে, সেটাও কিন্তু আছে। তাহলে এটা ঠিক না। তারপরে কি আছে, দ্য ফান্ডামেন্টাল রাইট অফ দ্য ইন্ডিয়ান সিটিজেন্স ক্যান বি সাসপেন্ডেড বাই দ্য পার্লামেন্ট বাই 2/3 মেজরিটি। না, সাসপেন্ডেড পার্লামেন্ট করতে পারে না, ঠিক আছে, পার্লামেন্ট সাসপেন্ড করতে পারে না, এটা মাথায় রেখো। তারপরে কি বলেছে, দ্য ফান্ডামেন্টাল রাইট অফ দ্য ইন্ডিয়ান সিটিজেন্স ক্যান বি সাসপেন্ডেড বাই দ্য প্রেসিডেন্ট ডিউরিং দ্য ন্যাশনাল এমার্জেন্সি। একদমই সত্যি কথা, ঠিক আছে, মাথায় রেখো। আর্টিকেল 20 এবং আর্টিকেল 21কে সাসপেন্ড করা যায় না, এটা আমরা করেছি থ্রু 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1978-এ, যে আর্টিকেল 20 এবং আর্টিকেল 21কে তুমি সাসপেন্ড করতে পারবে না। এই রিলেটেড একাধিক কেস আছে, যেমন এডিএম জব্বলপুর ভার্সাস শিবকান্ত শুক্লা কেস, একটা রিনাউন্ড কেস। এই কেসটাই হচ্ছে পপুলার ফর হ্যাভিয়াস কর্পাস কেস নামেও পরিচিত, ঠিক আছে। তো চলো, এগুলো আলোচনা করতে গেলে ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে, তোমাদের হয়তো ধৈর্য থাকবে না, ঠিক আছে। তো এই কারণে আমি কি পয়েন্টগুলো আলোচনা করে যাচ্ছি। তোমাদের যদি লাগে তো আমরা কমেন্ট করে আমি সেপারেট ভিডিও করে দেবো। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। আচ্ছা, কি বলেছে, দ্য রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ মিনস। তো বলছে কনস্টিটিউশনাল রেমিডি বলতে কি বোঝা, রেমিডি মানে কি, মানে শুশ্রূষা দেবো কাউকে, তাই তো রেমিডি। তার কনস্টিটিউশনাল রেমেডি মানে যদি কারুর ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়, তাহলে আমরা জুডিশিয়ারিতে অ্যাপ্রোচ করতে পারি, এবং জুডিশিয়ারি কী করতে পারে না, আমাকে প্রোটেকশান দেবে, ঠিক আছে, আমি জাস্টিস পাবো, সেটাই বলেছে। তাহলে পড়া যাক কী বলেছে, এরকম কোনো অপশান আছে কিনা দেখা যাক। দ্য রাইট অফ দ্য সিটিজেন্স টু রেসপেক্ট দ্য পার্লামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন। এর সঙ্গে এর কোনো লেনাদেনা নেই, ঠিক আছে, এর সঙ্গে এর কোনো লেনাদেনা নেই। নেক্সট কী বলছে, দ্য রাইট অফ দ্য ইন্ডিয়ান সিটিজেন্স টু মোবিলাইজ পাবলিক ওপিনিয়ন, একদমই না, অবভিয়াসলি হবে না। দ্য রাইট অফ দ্য সিটিজেন টু ডিসওবে দ্য কনস্টিটিউশন, একদমই না। নেক্সট কী বলেছে, দ্য রাইট টু মুভ দ্য কোর্ট ফর এনফোর্সমেন্ট অফ দ্য ফান্ডামেন্টাল রাইট, একদমই ঠিক কথা, দিস ইজ দ্য
রাইট আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। অল দোজ লজ that were in force immediately before the enactment of the constitution shall be void to the extent of inconsistency with the fundamental right. very much important একটা কোশ্চেন, ঠিক আছে? তো তোমরা যারা আর্টিকেল 13 কিন্তু ফান্ডামেন্টাল রাইটের একটা কি আর্টিকেল, বিশ্বাস করো তোমরা যতটা আর্টিকেল 32 ইম্পর্টেন্ট, ঠিক আছে, তার থেকে বেশি ইম্পর্টেন্ট আর্টিকেল 13, কারণ এই রিলেটেড একাধিক কেস আছে, ঠিক আছে? আমার অলরেডি একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশান বক্সে আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো, প্লিজ তোমরা দেখে নিও। আশা করি আর্টিকেল 13 রিলেটেড কোনো ঝামেলা তোমাদের হবে না, আমি কথা দিলাম। দেখে তো দেখো একবার, ঠিক আছে? তাহলে কি বলে দেখো, এইটা পাবো আমরা আর্টিকেল 13 ক্লজ 1-এ, ঠিক আছে? যে প্রি কনস্টিটিউশনাল ল যেগুলো আছে, প্রি কনস্টিটিউশনাল ল মানে যেগুলো কিনা 26শে জানুয়ারি 1950 সালের আগে যেই সমস্ত ল যেগুলো আছে সেগুলোকে আমরা প্রি কনস্টিটিউশনাল ল বলি। তো বলছে প্রি কনস্টিটিউশনাল লয়ের কোনো কিছু যদি ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করে বা কোনো পোর্শন ভায়োলেট করে তাকে আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে? আমরা পড়বো এখানে ডকট্রিন অফ সেভারেবিলিটি আছে, ডকট্রিন অফ এক্লিপস আছে, ঠিক আছে? আর্টিকেল 13 ক্লজ 1 রিলেটেডই মামলা, তোমরা দেখে নিও একটুখানি ভিডিওটা, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ডকট্রিন অফ জুডিশিয়াল রিভিউ, ঠিক আছে? তাহলে দেখবো কি এটাকে কি বলবো আমরা? ডকট্রিন অফ জুডিশিয়াল রিভিউ। দেখো এই যে জুডিশিয়াল রিভিউর যে কনসেপ্টটা, দ্য টার্ম জুডিশিয়াল রিভিউ আমাদের সংবিধানের কিন্তু কোথাও মেনশন করা নেই, ঠিক আছে? কিন্তু ডকট্রিন অফ জুডিশিয়াল রিভিউর কথা তোমরা যদি দেখো একটুখানি, তাহলে দেখবো সেটা কোথায় আছে? আর্টিকেল 13-এ। আর্টিকেল 13 ছাড়া জুডিশিয়াল রিভিউর কনসেপ্টটা রিফ্লেক্ট করে আমাদের সংবিধানে একাধিক প্রভিশন আছে, ঠিক আছে? আমি আর্টিকেল 13 তো ছেড়েই দাও, যেমন আর্টিকেল 32, আর্টিকেল 226, আর্টিকেল 131 থেকে 137 পর্যন্ত, বুঝতে পারলে? আর্টিকেল 143, প্রচুর প্রভিশন আছে, হ্যাঁ প্রচুর প্রভিশন আছে, এটা কিনা এই রিলেটেড প্রভিশন। যদি বলে যে ডকট্রিন অফ জুডিশিয়াল রিভিউ আমরা কোন আর্টিকেল থেকে পাই, তাহলে আর্টিকেল 13 থেকে পাই, ঠিক আছে? মাথায় রেখো, খুব ইম্পর্টেন্ট। আর জুডিশিয়াল রিভিউ টার্মটা আমাদের সংবিধানের কোথাও নেই, ঠিক আছে? চলো নেক্সট। The Constitution grants cultural and educational right with a view to, ঠিক আছে? তো আমরা কালচারাল এবং এডুকেশনাল রাইট দিয়েছি কাদেরকে? আমরা মাইনরিটিদেরকে দিয়েছি। আর্টিকেল 29 এবং আর্টিকেল 30-তে আমরা সেটা দেখতে পাবো, ঠিক আছে? তারপরে কি বলেছে, কেন দিয়েছি আমরা জানি, টু প্রোটেক্ট দেয়ার কালচার, তাই না? আমরা দেখেছি। তারা বলছে টু ইভলভ আ কমন ন্যাশনাল কালচার, একদমই না। টু ইরাডিকেট ইলিটারেসি, একদমই না। টু হেল্প দ্য মাইনরিটিস, একদম। টু কনজার্ভ দেয়ার কালচার, একদমই ঠিক কথা, ঠিক আছে? একদমই ঠিক কথা, এবং সেটা পাবো আর্টিকেল 29-এ, ওকে, এবং আর্টিকেল 30-তে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাই। রাইট টু কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট ইমপ্লাইজ, ঠিক আছে? তো এটা কারা পায় দেখা যাক। অপশান এ বলছে প্রভিশন অফ ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন আপ টু হাই স্কুল, একদমই নয়, ঠিক আছে? স্পেশাল অ্যাসিস্ট্যান্স টু ব্যাকওয়ার্ড ক্লাস টু এডুকেট দেম। তারপরে কি বলছে, প্রভিশন অফ রিলিজিয়াস অ্যান্ড কালচারাল ইনস্ট্রাকশন ইন স্কুল রান বাই গভর্নমেন্ট অর রিসিভিং এইড আউট অফ গভর্নমেন্ট ফান্ড, ঠিক আছে? তারপরে কি বলেছে, রাইট অফ মাইনরিটিস টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন অফ দেয়ার চয়েস, একদম ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? এটা আর্টিকেল 30-তে আছে। এটা কোথায় আছে? আর্টিকেল 30-তে আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলছে দ্য 6 ফ্রিডমস অফ দ্য ইন্ডিয়ান সিটিজেন্স হ্যাভ বিন এনশ্রাইন্ড ইন, বলছে 6 রকম টাইপের ফ্রিডম আমরা কোথায় দেখতে পাবো? তোমরা জানো কোথায় আছে? আর্টিকেল 19 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দেখবো কি এই 6 টাইপ অফ ফ্রিডম আছে, ঠিক আছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফান্ডামেন্টাল রাইটস হ্যাজ বিন দ্য সাবজেক্ট টু ম্যাক্সিমাম লিটিগেশন অ্যান্ড কন্ট্রোভার্সি, বলছে কোন ফান্ডামেন্টাল রাইটে সব থেকে বেশি কন্ট্রোভার্সির মুখে পড়েছে, ঠিক আছে? সেটা হচ্ছে রাইট টু প্রপার্টি। বিশ্বাস করো, কেন বলছি বলো তো? তোমরা দেখতে পাবে এই রাইট টু প্রপার্টি রিলেটেড এতগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে না। ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট একটা দেখবো, আর্টিকেল 31A, 31B, 9 শিডিউলকে আমরা অ্যাড করেছিলাম। তারপরে 16th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে? 25th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে আমরা দেখেছি, ঠিক আছে? এবং তারপরে আমরা দেখতে পাবো 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দেখতে পাবো আমরা এই রিলেটেড মামলা। এবং ফাইনালি আমরা কি করলাম? 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে রাইট টু প্রপার্টিটাকে আমরা হটিয়ে দিলাম। এবং বিশ্বাস করবেন এই রাইট টু প্রপার্টি রিলেটেড একাধিক কেসও আছে। গোলকনাথ কেস একদম সব থেকে বড় কেস, ঠিক আছে? তো চলো, সব থেকে বেশি কন্ট্রোভার্সি যেটা নিয়ে হয়েছিল সেটা হচ্ছে রাইট টু প্রপার্টি, মাথায় রেখো, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, এবং WBCS মেন্সের এটা কিন্তু অলরেডি এসে গেছে। চলো নেক্সট কি বলছে,
হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফিচার্স হ্যাজ বিন রংলি লিস্টেড অ্যাজ আ ফিচার অফ রাইট টু ইকুয়ালিটি। তো বলছে কোনটা একটা রংলি লিস্টেড আছে, মানে ঠিকঠাক করে ম্যাচ করেনি আর কি। প্রথমে বলছে ইট এনসিওর্স ইকুয়ালিটি ইন দ্য ম্যানার অফ অপরচুনিটি টু অফিস আন্ডার দ্য স্টেট। ঠিক আছে, হাতে রাখা যাক। নেক্সট কি বলছে, ইট অ্যাবলিশেস অল টাইটেলস আদার দেন একাডেমিক অ্যান্ড মিলিটারি টাইটেল। অবভিয়াসলি এটা তো হবেই হবে। ঠিক আছে, এটা ঠিকই আছে, এটা আর্টিকেল 18-এ আছে। অ্যাবলিশেস আনটাচেবিলিটি আর্টিকেল 17-এ আছে। নেক্সট কি বলছে, ইট প্রহিবিট স্পেশাল ট্রিটমেন্টস এনি সেকশন অফ সোসাইটি। ঠিক আছে, দেখো এটা কিন্তু ভুল আছে। ঠিক আছে, এটা কিন্তু ভুল আছে। কেন ভুল আছে বলো তো? তোমরা জানো আমরা কিন্তু রেখেছি যে আমরা স্পেশাল ট্রিটমেন্ট দিই স্পেশাল সেকশন অফ সোসাইটিকে, যেমন ধরো এসসি বিসি, হ্যাঁ, যেমন ধরো এসসি, যেমন ধরো এসটি, যেমন ধরো উইকার সেকশন, হ্যাঁ, যেমন ধরো ইকোনমিক উইকার সেকশন, এদেরকে আমরা তো স্পেশালি ট্রিট তো করি। ঠিক আছে, তো এটাও কিন্তু ঠিক আছে। এবং এগুলো কোথায় পাবো? এগুলো পাবো আর্টিকেল 15-এই পাবো। ঠিক আছে, সো এসি বিসি এসসি এসটি আর্টিকেল 15 ক্লজ 4-এ দেখতে পাবো। আর ইকোনমিক্যালি উইকার সেকশনের যে কনসেপ্টটা, এটা 103rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2018-এ এই কনসেপ্টটা এসছে, তোমরা জানো। ঠিক আছে, এবং এটা কোথায় আছে? আর্টিকেল 15 ক্লজ 6-এ আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং আর প্রহিবিটেড উইথাউট দ্য কনসেন্ট অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাকর্ডিং টু আর্টিকেল 18। ঠিক আছে, তো কোনটা বন্ধ করেছে? তোমরা জানো অ্যাবলিশন অফ টাইটেল আমরা করেছি। তো কেউই আমরা কোনো রকম কোনো টাইটেল গ্রহণ করতে পারি না বিদেশ থেকে, ঠিক আছে, প্রেসিডেন্টের সম্মতি ছাড়া। তাহলে কি হবে? তো বলছে কনফারমেন্ট অফ টাইটেল, তা নয়, অ্যাকসেপ্টিং এনি টাইটেল ফ্রম এনি ফরেন স্টেট। একদম দিস ইজ দ্য রাইট আনসার, বি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেনে যাই। কি বলছে, বলছে নাথিং ইন আর্টিকেল 13 শ্যাল অ্যাপ্লাই টু এনি অ্যামেন্ডমেন্ট মেড ইন দিস আর্টিকেল ওয়াজ ইনসার্টেড ইন আর্টিকেল 368 বাই। দেখো তোমাদের মনে আছে আর্টিকেল 13-এর ভিডিওটা তোমরা দেখে নিও, এগুলো সবই আমার করানো আছে। ঠিক আছে, দেখবে ইনিশিয়ালি আর্টিকেল 13-এর 3খানা ক্লজ ছিল, 13 ক্লজ 1, ক্লজ 2, ক্লজ 3। ঠিক আছে, ক্লজ 3-তে লয়ের ডেফিনেশন ছিল, তোমাদের আশা করি মনে আছে। ক্লজ 2-তে কী করে বলেছিল যে স্টেট এরকম কোনো ল বানাবেই না যেটা ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করে, এবং এটা প্রি কনস্টিটিউশন লয়ের কথা বলেছে আর্টিকেল 13 ক্লজ 1। 13 ক্লজ 4 যেটা, এটা অ্যাড করা হয়েছিল 24th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে। কারণ তোমরা জানো এই গোলকনাথ কেসের পরেই এটা অ্যাড করা হয়েছিল। ঠিক আছে, কারণ গোলকনাথ কেসে এটা বলেছিল যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কিন্তু একটা ল। ঠিক আছে, যেটা শঙ্করী প্রসাদ কেসের উল্টো ভার্ডিক্ট ছিল, মনে আছে আশা করি। তো সেই গোলকনাথ কেসের আনসার স্বরূপ এখানে করা হলো কি, একটা আন্ডার আর্টিকেল 13-এর আন্ডারে আমরা একটা ক্লজ অ্যাড করলাম, দ্যাট ইজ আর্টিকেল 13 ক্লজ 4, এবং সেখানে বলা হলো কি যে একদমই নয়, অ্যাকর্ডিং টু আর্টিকেল 13 ক্লজ 3, ঠিক আছে, আর্টিকেল 368 কিন্তু কোনো ল নয়, এবং সেটা অ্যাড করা হলো কোথায়? আর্টিকেল 13 ক্লজ 4-এ। সেটাই জানতে চেয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ বুলওয়ার্ক অফ পার্সোনাল ফ্রিডম। ঠিক আছে, কোশ্চেনটা আবারও দিয়েছে, 2017 সালের মেন্সে এসছে, এবং ইউপিপিসিএস এবং অন্যান্য পরীক্ষাতেও কোশ্চেনটা এসছে। তাই এটা আনসার কী হবে তোমরা অলরেডি জানো, দ্যাট ইজ হ্যাভিয়াস কর্পাস ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, তো আজকের এই পর্যন্ত থাকলো। যারা তোমরা এত সময় পর্যন্ত ধৈর্য ধরে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো তোমরা। যদি তোমাদের এই সিরিজটা ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমি খুব শিগগির ইন্ডিয়ান ইকোনমির উপর একটা কোর্স আনছি। তোমরা অনেকেই আমাকে বলেছো যে দাদা ইন্ডিয়ান ইকোনমি আমাদের বেশ খুবই দুর্বল বা অসুবিধা হচ্ছে বুঝতে। ঠিক আছে, তো আমি ইন্ডিয়ান ইকোনমির উপর একটা শিগগির কোর্স আনছি, তো সেটা পেতে গেলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর তাহলে তোমরা এই ভিডিওগুলো এমনি তোমরা পেতে থাকবে। ঠিক আছে, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।